আজকের আলোচনা বিষয় রবীন্দ্রোত্তর কবি, রবীন্দ্রনাথের পরবর্তীকালে যে সমস্ত কবিরা এসেছিল বাংলা সাহিত্যে তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কবিদের নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের পত্র সাহিত্য একদম শেষ হয়ে গেছে, গদ্য সাহিত্য শেষ হয়ে গেছে, নাট্য সাহিত্যও শেষ হয়ে গেছে। ওকে, কাব্য সাহিত্য আজকে একদম শেষ হয়ে যাবে। কাব্য সাহিত্যের দুটো হয়েছিল, বিহারীলাল আর না, ওটা তো নাটকে চলে গেল। কাব্য সাহিত্য রবীন্দ্রনাথের কাল অনুসারে, সময় অনুসারে, ঠিক আছে, কবিতা কাব্যগ্রন্থগুলো আমাদের আর দুটো পড়লে আমার মনে হয় হয়ে যাবে, আর দরকার হবে না। তারপরে পরের পার্টে গিয়ে মাত্র কয়েকটা কোশ্চেন আছে, ওগুলো কমপ্লিট করতে হবে। তো আমাদের আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে রবীন্দ্রনাথের পরবর্তীকালে যে কবিরা এসছেন বাংলা সাহিত্যে তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইজন কবি নিয়ে আজকের আলোচনা। একজন হচ্ছেন, তোমরা জানো, যার কবিতা ছোটোবেলা থেকেই পড়ছো কম বেশি, জীবনানন্দ দাশ। ওটা জীবানন্দ নয়, জীবনানন্দ দাশ। আরও একজন আছে, তার নাম সুভাষ মুখোপাধ্যায়। ডিসকাশনটা করছি, মাঝখানে যে সংকেত শব্দগুলো যেগুলো তোমাদের মনে হবে যে হ্যাঁ এই সংকেত শব্দগুলো মনে রাখলে নোটটা লিখতে পারবো, পয়েন্টস বলবো, পয়েন্টসগুলো লিখে নেবে আর সাংকেতিক শব্দগুলো লিখে নেবে, কেমন? রবীন্দ্রনাথের পরবর্তীকালের যে জীবনানন্দ, তার কাব্য সাহিত্যে, বাংলা কাব্য সাহিত্যে তার অবদান আলোচনা করো, এরকম হবে প্রশ্নটা, কেমন? তো আমরা তো জানি যে জীবনানন্দ যেখানে সেখানে প্রকৃতি থাকতে বাধ্য, আর প্রকৃতি যেখানে সেখানে জীবনানন্দ থাকতে বাধ্য। প্রকৃতি ছাড়া তো চলেই না। প্রকৃতির কথা আর মানবিক অবক্ষয়ের কথা জীবনানন্দ দাশের কবিতার অন্যতম বিষয়। জীবনানন্দ দাশের অন্যতম বিষয় কি কবিতার মধ্যে? এক হচ্ছে প্রকৃতি, আরেকটা হচ্ছে গিয়ে মানবিক অবক্ষয়। মানুষের মধ্যে যে চেতনার হ্রাস বৃদ্ধি ঘটছে, ভালো এবং মন্দ, ঠিক আর ভুল দুই ধরনেরই তো মানুষ আছে। কিছু মানুষ ধার্মিক পথে চলে, কিছু অধার্মিক কাজকর্ম করে, কিছু ন্যায় করে, কিছু অন্যায় করে। তো অন্যায়টা মানুষ কেন করছে, তার চেতনার কোন স্তর থেকে এই দুর্ধর্ষ চিন্তাগুলো উঠে আসছে, অমানবিক চিন্তাগুলো উঠে আসছে, এইগুলোকে তিনি খুঁজে খুঁজে লিখতেন। তার কবিতার অন্যতম বিষয় যে তিনি জীবনের সাথে প্রকৃতিকে যেন একদম মানে কি বলবো একাত্ম করে তারপর কবিতাগুলো লিখতে শুরু করতেন। আর তার কবিতার মধ্যে একটা জিনিস খুব খেয়াল করবা তোমরা, যে উনি যে কোনো কথা বলুক না কেন, যেটাই কথা বলছেন সরাসরি ডিরেক্ট বলছেন না, কোনো না কোনো কিছুর সাথে তুলনা করে বলছেন। মনে পড়ছে এইরকম কোনো লাইন, এরকম কোনো কবিতা? শিকার বলে একটি কবিতা ছিল এর আগের সিলেবাসে, এইচএসের। তো সেখানে তিনি বলছেন আকাশের রং কেমন, আকাশের রংটা কেমন? নীল। তিনি যে কোনো কবিতায় লিখছেন বা যে কোনো বিষয়কে তুলে ধরার চেষ্টা করছেন, প্রকৃতিরই বিষয়, কিন্তু একটার সাথে আরেকটাকে তুলে ধরছেন। যেমন ধরো ওই যে বললাম শিকার কবিতায় আছে আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। বোঝো, মানে তিনি যে শুধুমাত্র আকাশের রং দেখাতে চাইছেন তাই নয়, সেটার সাথে সাথে আমাদেরকে বর্ণনা করে দিচ্ছেন যে দেখো ঘাস ফড়িংগুলোর দেহের রংটা তুমি কখনো হয়তো নিখুঁতভাবে দেখার অবসর পাওনি, আজ আমার কারণে তুমি দেখে নাও। ঘাস ফড়িংয়ের দেহের যে কোমল নীল, শুধু নীল নয় কোমল নীল, সেটার মতো আকাশটা দেখে লাগছে। বুঝেছি বিষয়টা? তারপরে ধরো এইরকম যে ঘাসের রং কেমন, ঘাসের রং কি? সবুজ। ডিরেক্ট সবুজ বলবেন না, কি বলবেন? কচি বাতাবি লেবুর মতো সবুজ। কচি বাতাবি লেবুর একটা বর্ণনা দিয়ে দিলেন, তারপরে তিনি ঘাসের বর্ণনা দিচ্ছেন। এই যে তিনি ছবি আঁকছেন, এইটা রবি ঠাকুরের খুব প্রিয় ছিল। রবি ঠাকুর তখন বয়স্ক, তার পরবর্তীকালের যে পরবর্তী জেনারেশনের যে কবিতাগুলো সেগুলোর মধ্যে থেকে তাকে সবচেয়ে বেশি আকর্ষণীয় বলে মনে হলো জীবনানন্দের কবিতাকে। তাই জন্য তিনি ভালোবেসে তিনি বললেন যে এই কবি হলো, মানে জীবনানন্দ হলো চিত্ররূপময় কবি। মানে তার কবিতা পড়া মানেই হচ্ছে ছবি দেখা, আর কিছু না। একের পর এক ছবি, প্রত্যেকটা মানে চরণেই হচ্ছে গিয়ে এক একটা সুন্দর সুন্দর ছবি। শুধু সেই ছবিটাকে অনুভব করার মতো, দেখার মতো আর কল্পনা করার মতো মানসিকতা থাকা চাই, তাহলেই তোমাকে মজা দিয়ে দেবে তার কবিতা। এইবার আরও একটা বিষয় দেখা যায় যে তার কবিতায় শব্দগুলোই
ক্রমাগত রঙে পরিণত হয়ে যায়। যখন উনি বলছেন বাতাবি লেবু, তখন আমাদের চোখের সামনে এই যে বাতাবি লেবু কথাটা, যদি বলতো লেবু যতটা স্পষ্ট হতো, যখন বললো বাতাবি লেবু তখন আমাদের মনে মনে একটা চিত্র তৈরি হলো। আবার যখন বলছে কচি বাতাবি লেবু, বুঝতে পারছ, প্রত্যেকটা শব্দের রঙের খেলা করতে তিনি ভালোবাসতেন। এটাও বাক্য লিখতে পারবে। আরও একটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলা অত্যন্ত দরকার, রবীন্দ্রনাথের পরবর্তীকালে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় কবি হলেন এই জীবনানন্দ দাশ। তিনি তার কবিতায় যেমন আধুনিকতার প্রসার ঘটিয়েছেন, আধুনিক স্টাইল, তেমনি পাশ্চাত্য রীতিরও প্রয়োগ করেছেন। ইংরেজি পড়াতেন, ইংরেজির প্রফেসর, কলেজে পড়াতেন ইংরেজি বিষয়, তবে পার্ট টাইম হিসাবে। তো তিনি কিন্তু ওই পাশ্চাত্য কবিদের দ্বারা খুব বেশি প্রভাবিত ছিলেন, রোমান্টিক কবিদের দ্বারা খুব প্রভাবিত ছিলেন। সেই স্টাইলে তিনি লিখতে চাইতেন সবসময়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার যেটা সবচেয়ে বেস্ট লাগে, জীবনানন্দের কবিতা পড়লেই আমি আমার ভেতরের কথা, আমার হৃদয়ে আটকে যাওয়া কথা, দেখো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে কিছু চিন্তা, কিছু স্বপ্ন, কিছু কথা প্রকাশ করি, আর কিছু প্রকাশ করতে পারি না। সেটা সামাজিক দায়বদ্ধতার কারণে হতে পারে তো নাকি? কারোর প্রতি তোমার খুব রাগ আছে, অথবা তুমি কাউকে খুব ভয় পাও, তুমি যে তাকে ভয় পাও সেটা তুমি সঠিকভাবে প্রকাশ করতে পারছো না তার কাছে, সেইটা কিন্তু তোমার স্বপ্নের জগতে তুমি পেয়ে যাবা দেখতে। তুমি বিছানা থেকে পড়ে যাচ্ছ, মনে হচ্ছে তুমি সিঁড়ি থেকে পড়ে যাচ্ছ, বিছানাতে তুমি একটুর জন্য কেঁপে উঠলে। এই যে জায়গাটা কোথা থেকে তৈরি হলো? একটা চেতন মন, একটা অবচেতন মন। চেতনার জগৎ এইটা, যেটাতে তুমি হাঁটছো, চলছো, কথা বলছো সব, কিন্তু তোমাকে খুব গুছিয়ে কথা বলতে হচ্ছে, কিন্তু এটা বুঝতে হবে। তোমাকে খুব সাবধানে কথা বলতে হয়, সাবধানে চলাফেরা করতে হয়, সামাজিক সম্মান বাঁচিয়ে প্রত্যেকটা স্তরে স্তরে তোমাকে ভেবে চিনতে বাঁচতে হয়। কিন্তু এই বেঁচে থাকার বাইরেও তো একটা জীবন আছে, সেটা চাপা পড়ে যাচ্ছে। অনেক কথার মধ্যে ওটা চাপা পড়ে যায়, অনেক চিন্তার ভেতরে অনেক চিন্তা কিন্তু চাপা পড়ে যায়, সেগুলো স্বপ্নের জগতে গিয়ে ওপেন হয়ে যাচ্ছে। তিনি সেই স্বপ্নের জগতে ঢুকে সেই সব কথা যেগুলো অবচেতনে আটকে গেছে সেগুলোকে বের করে নিয়ে এসে কবিতা লেখেন। অদ্ভুত চমৎকার তার কবিতার যে শৈলী, যে লেখন রীতি, দারুণ। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম যেগুলো হলো সেটা বনলতা সেন, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী প্রভৃতি অনেক। সবচেয়ে জনপ্রিয় কবিতার যে বই সেটা হচ্ছে বনলতা সেন আর রূপসী বাংলা, খুবই জনপ্রিয় হয়েছে এই বইগুলো আর কি। প্রধান বিষয় হচ্ছে তার কবিতার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যন্ত্রণা। মানুষের মানবিক অবক্ষয় হয়ে যাচ্ছে। আচমকা আমরা যেন প্রতিটা মুহূর্তে একটা ক্রোধকে লালন পালন করি, এটা ইগনোর করতে পারবো না আমরা কেউ। প্রতি মুহূর্তে একটা কিছু আমাদের সঙ্গে থাকে যার নাম ক্রোধ, কথায় কথায় রেগে যাওয়া। এবং এই রেগে যাওয়ার কারণে আমাদের সম্পর্কের অবনতি ঘটে কারো কারোর সাথে, এবং ব্যক্তিগত স্তরেও আমরা ভালো থাকতে পারি না। এই যে জীবন যন্ত্রণা, এই যে মানসিক যন্ত্রণা, এই যন্ত্রণার কথা তিনি চমৎকার করে তুলে ধরেছেন তার কবিতাগুলোতে। আরেকটা বিষয়, ক্রমাগত সবুজের অবক্ষয় হচ্ছে। এটা যেন অসুখ নামক একটা দানব, যার রূপটা হচ্ছে শহর দিয়ে তৈরি। তো শহর নামক একটা দানব যেন তার অসুখ হয়েছে। অসুখটা কি? সে গ্রামকে গিলে খাবে। ভাবো তো একবার চিত্রটা। শহর ক্রমাগত বড় হচ্ছে আর সবুজায়ন, গ্রামাঞ্চল, বনাঞ্চল ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এই চিত্রটাও পর্যন্ত তিনি আঁকলেন কবিতায়। সবুজ পাতার গন্ধ, বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। আহ, কি চমৎকার কথা! ঠিক আছে, ভোরবেলা দরজা খুলতেই একটা পাখি উড়ে যাচ্ছে। তো তিনি দেখছেন শুধুমাত্র পাখি উঠছে না, পাখির ডানা থেকে রাত্রের ঘুম ঝরে পড়ছে। আবার দিনের শেষে যখন পাখিরা ঘুরে ফিরছে, নিজের ঘরে ফিরে আসছে, তখন তিনি শুধুমাত্র পাখিদেরকে ডানা মেলে উড়ে আসতে দেখছেন না, তিনি দেখছেন সারা দিনের ক্লান্তি, অবসাদ, পরিশ্রম
ডানা দিয়ে ঝরে ঝরে পড়ছে, আকাশের রং ধূসর হয়ে গেছে। ঘরে ফিরছে পাখিরা, সব নদীও তো ঘরে ফিরে সব কথা শেষ হতে হয়, তখন শুধু একটা জিনিস বসে থাকে মানুষের জীবনে, যে দিন আমাদের গেছে চলে, সেই চলে যাওয়া দিনের কথা আমরা ভাবতে ভালোবাসি, যাকে স্মৃতি বলি আমরা, অতীত চারণা বলি আমরা, স্মৃতিচারণা বলি আমরা। আমাদের ভালো লাগে ভাবতে। জীবনানন্দ সেই স্তরের কবি যে আমাদেরকে বর্তমানে বসিয়ে অতীত থেকে অতীতে ঘোরাবে, অতীত থেকে কখন ভবিষ্যতে চলে যাবে, ভবিষ্যৎ থেকে হঠাৎ করে আচমকা আমাদের বর্তমানের এই কঠিন জীবন জগতে এসে আছাড় খাইয়ে বলবে, কেমন লাগলো আমার এই পরিবেশন। চমৎকার এই কবি। তিনি নিঃসঙ্গ মানুষের কথা বলেছেন, যে মানুষ যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতেও বেঁচে থাকার চেষ্টা করছে, সব হারিয়েও যে মানুষ মনে করে আমি আছি, আমি ছিলাম, আমার সাথে কেবল আমিই ছিলাম, আমিই থাকবো। এই যে একাকিত্ব জীবনের যন্ত্রণা, সব আছে তবু কিছু যেন একটা নেই নেই মনে হচ্ছে, এই চেতনার কথা তিনি কিন্তু তুলে ধরেছেন তার কবিতাতেও। তার একটি কবিতার নাম বলি বোধ। বোধ বলে একটি কবিতা আছে। ভালো যদি বেসে থাকো তার কবিতাকে, অন্ততপক্ষে যে কবিতাগুলোকে আমি মাত্র 2 লাইন করে ব্যাখ্যা করব, সে কবিতাগুলো একবার পড়িও। তিনি বোধ কবিতায় বলছেন, মাথার ভিতরে ভালোবাসা নয়, ক্রোধ নয়, ঘৃণা নয়, তবু কোন যেন একটা বোধ কাজ করে। আমি চলি, সেও চলে, আমি থামি, সেও থামে। তখন তার মনে হয় মরার খুলির মতো সেটাকে ধরে আছাড় মারতে। আমাদের সাথে সাথে এরকম কিছু কিছু চিন্তা ঘোরে, চাই ভাববো না এই কথা, তবু বারবার তো মনে চলে আসে। মানুষের একটা বিপজ্জনক পরিস্থিতি হলো এটাই, যে মানুষ যা ভুলতে চায় তা সহজে ভুলতে পারে না, আর যা খুব কষ্ট করে মনে রাখতে চায় তা সহজেই ভুলে যায়। যে কষ্ট করে মনে রাখতে চায় সেটাও কিন্তু সে ভুলে যায় খুব তাড়াতাড়ি। মানুষের এই আত্মিক কথা, হৃদয়ের কথা, করুণার কথা, প্রেমের কথা এত নিখুঁত বর্ণনা তিনি করেছেন তার বোধ নামক কবিতায়। মানুষের জীবন, মানুষের হৃদয়টা কিসের মতো? পচা চাল কুমড়োর মতো। তাকে যদি ব্যবহার না করা যায়, সঠিকভাবে ঘর্ষণ না করা যায়, তো সে তীক্ষ্ণ হবে না, ধীরে ধীরে পচে যাবে, গন্ধ ছড়াবে। হৃদয়ও এরকম হয়। সঠিক হৃদয়, উজ্জ্বল হৃদয়ের সংস্পর্শে গেলে তোমারও হৃদয় উজ্জ্বলিত হয়ে উঠবে, প্রজ্বলিত হয়ে উঠবে, আলোক দান করবে সকলের কাছে। আর যদি তুমি নিভন্ত প্রদীপ নামক সেই কোনো হৃদয়ের কাছাকাছি গিয়ে বসো, তো সেই হৃদয় থেকে তোমারও মধ্যে কিন্তু, তোমার হৃদয়ও কিন্তু অন্ধকারটাই ছড়িয়ে যাবে। এমন কথা যদি কেউ বলতে পারে তো সেটা জীবনানন্দ দাশ। আরও আছে, আকাশে 7টি তারা, মনে পড়ে ক্লাস 9-এর কথা। কারোর সাথে তিনি নেই, সন্ধ্যা হচ্ছে, বাংলার সন্ধ্যা, তিনি ঘাসের বিছানায় শুয়ে আছেন, দেখছেন আকাশে 7টি তারা এসেছে। আর আকাশে 7টি তারা আসলেই যে তার সমস্ত কথা শেষ হয়ে যাবে তা নয়, কিন্তু তখন তো তার কথা শুরু হচ্ছে। তিনি গন্ধ পাচ্ছেন সন্ধ্যার, নীল রঙের সন্ধ্যা, তার গন্ধ, তার অন্ধকার ছড়াচ্ছে প্রত্যেক গাছের মধ্যে দিয়ে। তিনি শুনতে পাচ্ছেন, তিনি ঘ্রাণ পাচ্ছেন বিভিন্ন শাকের, কলমি শাক, মনে পড়ছে, হাঁসের পালক, সরপুঁটি মাছ, সেসবের গন্ধ পাচ্ছেন তিনি। কিশোর কিশোরীর সেই গল্প মনে আছে? সেই আকাশে 7টি তারা, প্রকৃতির এমন উজ্জ্বল সুন্দর রূপ তিনি পারেন লিখতে। আর কি, আরও একটি কবিতা বলি, শিকার কবিতা, সেটাও তোমাদের গত সিলেবাসে ছিল। শিকার কবিতায় তিনি বলছেন, একটা হরিণ, বাদামি রঙের হরিণ, রাত্রির ভেতর দিয়ে, গভীর অন্ধকার বনের ভিতর দিয়ে ছুটে পালিয়েছে নিজের প্রাণকে বাঁচাবে বলে। সারা রাত দৌড়েছে সে চিতাবাঘিনীর হাত থেকে বাঁচবে বলে, বেঁচেছে। ভোরের অপেক্ষায় ছিল সে, ভোর হতেই সে বাইরে দাঁড়িয়েছে এসে,
খিদে পেয়েছে, তার ক্লান্ত লাগছে সারা শরীর, সে জানে যে সে বেঁচে গেছে, তাই জন্য সে খিদে নিবারণ করার জন্য সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আহ, কি স্বাদ! যখন বললেন কবি ঘাস খাচ্ছে, আমাদের অতটা মনে হতো না, ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার আগে বলছে সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, তখন আমাদেরও মনে হচ্ছে কোথাও যেন একটা স্বাদ পাচ্ছি, আমরা পাচ্ছি না বললাম। এরপরেই তিনি আবার বলছেন যে এই ঘাস খাওয়ার পর তার জল তেষ্টা পায়, সে নদীতে নামে, হরিণটা মনের আনন্দে শীতল জলের মধ্যে সে নামে, শরীরটাকে একটা তীব্রতা দেওয়ার জন্য, একটা গতি দেওয়ার জন্য, স্পিড দেওয়ার জন্য জল খায়, জলের মধ্যে থাকে, আর কিছুক্ষণের মধ্যে একটা অদ্ভুত শব্দ হয়, আর গোটা নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে যায়। কি হলো? কয়েকজন শিকারী লুকিয়ে বসেছিল সেখানে, তারা হত্যা করেছে সেই হরিণটাকে, যে জীবন যন্ত্রণা থেকে পালাতে পালাতে হাঁপিয়ে উঠেছিল। সে ভেবেছিল চিতাবাঘিনী তার হত্যা করবে, অথচ সে জানেই না মানুষ নামক ভয়ঙ্কর পশুটা তার জন্য অপেক্ষা করছে আরও আগে থেকে। সে ভেবেছিল ওই চিতাবাহিনী হচ্ছে সবচেয়ে বেশি হিংস্র, সে জানতো না যে মানুষের চেয়ে বড় হিংস্র আর কেউ হতে পারে না। এমন ছবি তিনি তুলে ধরলেন শিকার নামক কবিতায়। দুঃখের বিষয় যে তোমাদের সিলেবাসে সেটা নাই। আরও একটি কবিতার কথা বলি, বনলতা সেন। তিনি বলছেন, হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি। কখনো অশোকের রাজ্যে ঘুরেছেন তিনি, বিম্বিসারের রাজত্বে ঘুরেছেন তিনি। তিনি নেই এমন কোনো জায়গা ছিল না, হাজার হাজার বছর ধরে তিনি হেঁটেছেন। আমরা তো জানি আত্মার কখনো মৃত্যু হয় না, সে অমর, তার জন্ম নেই, তার ক্ষয় নাই, তার মৃত্যু নেই, তার বৃদ্ধি নেই, তার হ্রাস নেই। ওটা তো একটা এনার্জি, একটা শক্তি। দেহ নষ্ট হয়, আত্মা কিন্তু ঘুরে। আর আমরা যদি মনে করি যে আমরা সবাই একই পরমাত্মার অংশ, তার মানে তুমি তুমি নও, তুমিও আমি। সে নয়, সেও আমি, আমিই সে। ঠিক তো? তার মানে আমি আজ একবিংশ শতাব্দীতে যে জন্মগ্রহণ করেছে, সে বিংশ শতাব্দীতেও ছিল, সে ঊনবিংশ শতাব্দীতেও ছিল, 1000 বছর আগেও সেই ছিল পৃথিবীতে, 1000 বছর পরে সেই থাকবে পৃথিবীতে, আমারই অংশ। তাই কবি বলছেন, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। বহু পথ হাঁটতে 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 তিনি যদি কারো কাছে একটু আরাম পেয়েছেন, তো সে হচ্ছে বনলতা সেন। এখন এটা নিয়ে অনেক সমালোচনা চলছে, বিতর্ক সমালোচকদের মতে, যে বনলতা সেন তার কি প্রেমিকা বনলতা সেন, নাকি বনের লতা পাতা, অর্থাৎ সবুজ প্রকৃতির সামনে এসেই তার আরাম পেতেন তিনি। নাটোরের বনলতা সেন যখন তার দিকে তাকিয়েছেন কবি দেখলেন সেই মেয়েটি চোখ তুলে যখন তাকালো, শুধু তাকালো না, এমন সুন্দর বর্ণনা আমি এর আগে কখনো পাইনি। তিনি বলছেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। কি চমৎকার দৃশ্য! প্রত্যেকটা লাইনে লাইনে একটা দুর্দান্ত ছবি, রোমান্টিক চিত্র। এতে শরীরের খিদে মিটবে না, কিন্তু মনের যে চাওয়া পাওয়াগুলো, মনের যে সৌন্দর্যের অংশটা, সেটা বৃহত্তর থেকে আরও মহৎ হয়ে উঠবে, শ্রেষ্ঠ থেকে উত্তম হয়ে উঠবে। এইখানে আমাদের পদযাত্রা করা উচিত, এইখানে আমাদের মনোযাত্রা করা উচিত। এই বৃহত্তর জীবনে যেতে হবে আমাদেরকে, ভাবতে শিখতে হবে, কল্পনাতেই ভালো থাকতে শিখতে হবে। আরও একটা বলি, 8 বছর আগের একদিন বলে একটি কবিতা, সেখানে তিনি বলছেন, লাশ কাটা ঘরে গিয়েছিল সে। আহ, কার কথা হঠাৎ করে কবির মনে পড়ছে? 8 বছর আগে কোনো একজন মানুষ গলায় দড়িয়ে মারা গেছিলেন। আচমকা 8 বছর পর কবির মনে পড়ছে তার কথা। কবি বলছেন, ভালো আছো তো? আজও সেই লাশ কাটা ঘরে তোমার
আজও বোধ হয় দেহটা শুয়ে আছে, ভালো আছো তো তুমি? এই কষ্টের পৃথিবীতে মানুষ জন্ম নিচ্ছে, বড় হচ্ছে, পড়ে যাচ্ছে, হোঁচট খাচ্ছে, কেঁদে ফেলছে সে। কিন্তু মানুষের প্রকৃত গুণ হলো চোখের জল মুছে পুনরায় উঠে দাঁড়ানো, হতাশ হয়ে যাওয়া নয়, হতাশা থেকে উঠে নতুন করে জীবনে আশাবাদী হওয়াটা হচ্ছে মানুষের কর্তব্য, মানুষের জীবনের ধর্ম। তিনি সেই সৌন্দর্যকে তুলে ধরছেন, তিনি সেই আদর্শকে তুলে ধরছেন তাঁর কবিতায়। মূলত তিনি আত্মনিরীক্ষণ করতে শেখাচ্ছেন মানুষকে। আমরা না মানে এত দ্রুত জীবন, এত ব্যস্ত জীবন, এত যান্ত্রিক হয়ে গেছি আমরা, যেন যন্ত্র মানুষে পরিণত হয়েছি, যে কারো প্রতি আমরা দেখব আর কার প্রতি দেখব না এটা নিয়ে অধিকাংশ সময় ভাবি, এবং অন্যর দিকে তাকাতে তাকাতেই আমরা কিন্তু নিজেকে চেনার চেষ্টা করি। ভুল, নিজের দিকে তাকাতে শিখতে হয়। এটাকে বলে আত্মকে নিরীক্ষণ করা, আত্মকে নিরীক্ষা করা। ফলে হতাশার জন্ম থেকে মানুষ আশাবাদী হতে শিখবে যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, নিজের চিন্তাগুলোকে সুযোগ সুবিধা দিবে, নিজের কল্পনা প্রবণতা মনটিকে, সরল মনটিকে ভালোবাসতে শিখবে আর বলবে সাবাস, এই তো, এটুকুই যথেষ্ট বেঁচে থাকার জন্য। বাকি সব কিছু দরকার, কিন্তু এইটুকুই যথেষ্ট যে তুমি ভালো আছো, সাবাস। এই যে আত্মহতাশা থেকে আত্মপরিচয় পাওয়া নতুন করে এবং কোথাও যেন বেঁচে থাকার একটা রসদ পাওয়া, এই হলো তার কবিতার সবচেয়ে প্রধানতম বিষয়। তাছাড়াও তার কবিতার একটি অন্যতম বিষয় হলো প্রেমের বিচিত্র দিক। প্রেম বিভিন্ন রূপে আমাদের কাছে ধরা দিচ্ছে, বিভিন্ন ধরনের প্রেম। একটি মানুষকে আমি আঘাত করলাম ঠিকই, কিন্তু একটি বিড়ালকে আমি নিয়ে কোলের মধ্যে রেখে তাকে খাওয়াচ্ছি, এও তো প্রেম। প্রেমের অনেক রূপ আছে, অনেক রূপ। তিনি তার কবিতায় নিখুঁতভাবে সেই পক্ষী প্রেম থেকে শুরু করে, পশু প্রেম থেকে শুরু করে, মানুষের প্রতি মানুষের প্রেম আর চিন্তার প্রতি মানুষের প্রেম, সবগুলোকে তিনি অত্যন্ত চমৎকারভাবে দেখিয়েছেন। তো যে কবিতার নামগুলো বললাম, এই কবিতাগুলো কোথাও তুমি যদি একটু পড়ে দেখো না, ইউটিউবে সার্চ করবে, আমার চ্যানেলও আছে এক দুটোর, বোধ পাবে, 8 বছর আগের একদিন পাবে, বনলতা সেন পাবে, আর বাকিগুলো মনে পড়ছে না। সার্চ করে করে একটু মাঝে মাঝে শুনতে পারো, যদি বই না থাকে তো শুনতে পারো, বই থাকলে তো পড়তে পারবে তুমি। নেক্সট যে কবির কথা বলবো তার নাম সুভাষ মুখোপাধ্যায়। তিনিও রবীন্দ্র পরবর্তী একজন অত্যন্ত জনপ্রিয় কবি। সবচেয়ে বড় কথা হলে যে তিনি বাস্তববাদী কবি। আমরা না, যদি আমাদেরকে কেউ কবিতা লিখতে বলে তো আমরা বলবো প্রেমের কথা, যেটা আমার সাথে হয়তো কখনো ঘটেইনি, কল্পনা করছি, ভাবছি আর লিখছি। দুঃখের কথা যেগুলো আমার সাথে ঘটেইনি, কিন্তু তিনি বাস্তববাদী কবি। যা ঘটছে সমাজে আর 10 জনের সাথে তিনি সেটাকেই বিষয়বস্তু বানাবেন। এই হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। তিনি সবথেকে বড় করে আঘাত করতে চাইলেন যে জায়গাটাতে, সেটা হচ্ছে সমাজের অবক্ষয়ের দিকটা। সমাজ ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে, একটা নেশা হয়ে গেছে। বড় কয়েকজন ব্যক্তি তারা যেটা করবে সেটাকে সবাই মিলে কপি করছে। আজ এইটা করতে হবে, না করতে গেলে নিজের যে ইমেজ সেটা নষ্ট হয়ে যাবে। এই যে একটা নোংরামির দিকে যাচ্ছে মানুষ ক্রমাগত, এটাকে বলে সামাজিক অবক্ষয়। কুসংস্কার বেড়ে যাচ্ছে, ধর্মীয় বিরোধিতা বেড়ে যাচ্ছে, দাঙ্গা লাগছে, সাম্প্রদায়িক হানাহানি হচ্ছে, মানুষ মানুষকে সহ্য করতে পারছে না। এই সব কিছু নিয়েই হচ্ছে গিয়ে সামাজিক অবক্ষয়, সমাজের একটা অবক্ষয় হচ্ছে। তিনি তার কবিতার বিষয়বস্তুই হচ্ছে সমাজের অবক্ষয়কে নিয়ে। আরও একটা বিষয় আছে, উদার মানবিকতা, উদার মানবতাবাদ। তিনি সকল কিছুকে কেবল প্রেম দিয়ে দেখতে বলেছেন। এটা সত্য যে নোংরা জলের মধ্যে যদি দুধ ঢালা হয় তো দুধটাও নোংরা হয়ে যাবে, কিন্তু তিনি বলেছেন ক্রমাগত যদি এই কাজটা করতে থাকা যায় তো একটা স্তরে গিয়ে সেটা পরিবর্তন হবে, এমনটা আশা করা কোনো অন্যায় নয়। অর্থাৎ তার কবিতার প্রধান সবচেয়ে বিষয়টা হলো যে যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ যখন এতটা হাহাকার করছে, অন্ন ক্ষুধায় তারা হাহাকার করছে, তারা জর্জরিত হয়ে উঠেছে যে সমাজে অন্যায় অত্যাচার বেড়ে গেছে সব স্তরের, সেইখানে দাঁড়িয়েও তিনি উদার মানবিকতাবাদের কথা বারবার বলেছেন। তাকে বলা হয় পদাতিক কবি, কারণ তিনি পদাতিক বলে একটি কাব্যগ্রন্থ রচনা করেছেন। তাই সুভাষ মুখোপাধ্যায়ের আরেক নাম হচ্ছে পদাতিক কবি। তার কাব্যগ্রন্থগুলোর নাম বলি, এক হচ্ছে পদাতিক, দ্বিতীয় হচ্ছে চিরকুট, তাছাড়া ফুল ফুটুক বলে একটি কাব্যগ্রন্থ, আরও আছে
তিনি লিখছেন ছেলে গেছে বনে, ছেলে গেছে বনে কাব্যগ্রন্থ। আরও আছে কাল মধুমাস, কাল মধুমাস বলে একটি কাব্যগ্রন্থ। যা রে কাগজের নৌকা বলে তিনি একটা কবিতার বই লিখছেন, যা রে কাগজের নৌকা বলে তিনি একটি কবিতার বই লিখছেন। এত সুন্দর সুন্দর কাব্য, মানে কবিতার কাব্যগ্রন্থগুলোর নাম দেখেছো কি সুইট না? হ্যাঁ, তার কাব্য প্রতিভাটা শোনো। সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিনি স্বর তুলেছিলেন। অন্যায় সমাজে সে সরকার করুক আর উচ্চ শ্রেণী মানুষই করুক না কেন, করতে গেলে সেই অন্যায়ের বিরোধিতা তিনি করতে ছাড়বেন না। এমনই টান টান উত্তেজনা, সাহস, উদ্দীপনা নিয়ে তিনি কবিতা লিখতে শুরু করেছিলেন। তার কবিতার আরও একটি বিষয় হচ্ছে নগরায়নের দাপট। চারিদিকে নগর সৃষ্টি হচ্ছে, মানুষ কলুষিত বাতাসের মধ্যে শ্বাস নিচ্ছে। কেন কেন এরকমটা হয়ে যাচ্ছে? মানুষের লোভ লালসা এই পরিমাণে কেন বেড়ে যাচ্ছে? প্রেমের তিনি অদ্ভুত অদ্ভুত সব রূপ দেখিয়েছেন আমাদেরকে। প্রেমের কত বিচিত্র রূপ হতে পারে, আর মানুষ কীভাবে আশাবাদী হয়ে উঠতে পারে সেই সব কথাও তিনি বলেছেন। মানব প্রেমের পাশাপাশি তিনি প্রকৃতির অনেক সৌন্দর্যের কথাও কিন্তু তার কবিতার একটি অন্যতম বিষয়। তার ফুল ফুটুক না ফুটুক বলে একটি কবিতা আছে, ফুল ফুটুক কাব্যগ্রন্থের অন্তর্গত ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত বলে একটি কবিতা আছে। সেখানে দেখাচ্ছেন যুদ্ধ কিভাবে সাধারণ মানুষের জীবনে ভবিষ্যতের অন্ধকার নিয়ে আসছে। সেই অবক্ষয় থেকে, সেই ক্ষয় হয়ে যাওয়া জীবন থেকে পুনরায় উঠে দাঁড়ানোর চেষ্টা করছে একটি মেয়ে। প্রজাপতি তার গায়ে এসে বসছে, সে বলছে মরণ পড়ার মুখ প্রজাপতি, গালি দিচ্ছে প্রজাপতিকে। কারণ মেয়েটার বিয়ে ঠিক হয়েছিল, গায়ে হলুদ হয়েছিল, বিয়েটা হয়েছিল না। তারপর যুদ্ধ লাগলো, সর্বনাশ হলো, মেয়েটি বেঁচে থাকলো, ফলে তার আর কোনো সম্ভাবনা নাই। জীবনে বেঁচে থাকার সমস্ত আশা আকাঙ্ক্ষা তার নষ্ট হয়ে গেছে। সে গালি দিচ্ছে প্রজাপতিকে। ফুল ফুটুক না ফুটুক তবু আজ বসন্ত। নেক্সট কবিতার নাম হচ্ছে পাপাঙ্গুল। পাপাঙ্গুল কবিতায় তিনি কি সুন্দর করে বলছেন দেখো একটা কথা, মৃত্যুটা যত বড়ই হোক না জীবনের চেয়ে এমন কিছু সে ঢ্যাঙা নয়। শব্দ দেখেছ? খুব মানে মাতব্বর যারা করে, মাতব্বরি, পুরুষ মানুষ, যে পুরুষ মানুষ খুব মাতব্বরি করে তাকে বলে তোর কোনো কাজ টাজ হবে না, তুই ঢ্যাঙা বানাই কর। ঢ্যাঙা শব্দ, পাড়া গেঁয়ে শব্দ। কি বলছেন তিনি? মৃত্যুটা যত বড়ই হোক না জীবনের চেয়ে এমন কিছু সে ঢ্যাঙা নয়। এর মানে হলো, একটু অন্য শ্লোক দিয়ে বলছি, লোক তো বলে মৃত্যুকে তো মানুষ গালি দেয়, মৃত্যুকে তো মানুষ সবাই কষ্টকর বলে মনে করে। আরে কষ্ট তো জীবন দেয় আমাদেরকে, মৃত্যু তো কষ্টই দেয় না। যতক্ষণে বেঁচে আছি পুরো জীবন আমাদেরকে কষ্ট দিচ্ছে। মৃত্যুকে তো বেকার বেকার সবাই নিন্দা করে, আসলে কষ্ট তো দেয় জীবন। মৃত্যুটা যত বড়ই হোক না জীবনের চেয়ে এমন কিছু সে ঢ্যাঙা নয়। কাল মধুমাস, প্রেমের প্রেমের তীব্রতা আছে এই কবিতায়। কি লিখছেন তিনি? প্রথম লাইনটা লিখছেন যাই, মানে চলে যায়। যাই কিছুক্ষণ গিয়ে বসি যে পুকুরে মাছগুলো জলের গভীরে দিচ্ছে ঘাই। যে পুকুরে মাছগুলো খুব গভীরে যাচ্ছে সেই পুকুরের কাছে গিয়ে বসি। ফাতনাই, ফাতনা বুঝলে ওই যে মাছ ধরার ফাতনা, ফাতনাই বেধানো থাকবে চোখ, মানে আমি চোখ রাখবো ফাতনাতে। হায়, সঙ্গে সঙ্গে পাশে বসে থাকবে হয়তো বুড়ো মতো লোক, কোন একটা বুড়ো লোক পাশে এসে বসে থাকবে। পরক্ষণে মনে হবে আরে রাম রাম, লোকটা তো আমারই বয়সী। মানে কিছু বুঝলে? জীবনের খুব কাছে বসেও আমরা জীবনকে অনুভব করতে ভুলে যাই, আর আমারই পাশে বসে থাকে আরও একজন যে আমারই অংশ। একই জায়গাতে বসে আমরা ক্রমাগত দিন শেষ হয়ে গিয়ে নিজেরই বার্ধক্যকে দেখি। একটা সময় বুড়ো হয়ে গেলাম।
যাও, যাই, কিছুক্ষণ গিয়ে বসি, যে পুকুরে মাছগুলো জলের গভীরে দিচ্ছে ঘাই, ফাতনায় বেঁধানো থাকবে চোখ, পাশে বসে থাকবে হয়তো বুড়ো মতো লোক, পরক্ষণে মনে হবে আরে রাম রাম, লোকটা তো আমারই বয়সী। ফাইনালি লাস্ট কবিতা স্বাগত। স্বাগতম জানে না, ওয়েলকাম, স্বাগত। স্বাগত কবিতায় কি সুন্দর তিনি গ্রাম আর শহরের গল্প শোনাচ্ছেন। বলছেন, গ্রাম উঠে গিয়েছে শহরে, শূন্য ঘর, শূন্য গোলা, ধান বোনা জমি আছে পড়ে। কি চমৎকার না? গ্রাম উঠে গেছে শহরে, শূন্য ঘর, শূন্য গোলা, ধান বোনা জমি আছে পড়ে, শুকনো তুলসীর মঞ্চে নিষ্প্রদীপ। তুলসীর মঞ্চে কি হয়? তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালায়। হায়, এমন একটা গ্রামের কথা বলছেন যে গ্রামের মানুষ আর এখন গ্রামে থাকে না, তারা উঠে চলে গেছে শহরে। গ্রামের ঘরটা পড়ে আছে, সব কাজ পড়ে আছে। যে তুলসী তলাতে প্রতিদিন সকাল সন্ধ্যা প্রদীপ দেওয়া হতো, হাই, সেটাও শুকনো হয়ে পড়ে আছে। কি বেদনা থেকে এই কথাটা লিখতে পারেন ভাবছো? গ্রাম উঠে গিয়েছে শহরে, শূন্য ঘর, শূন্য গোলা। গোলা মানে বুঝলা? যেখানে ধান টান রাখা হতো, গোলাঘর। ধান বোনা জমি আছে পড়ে, যে জমিটাতে ধান বুনতো মানুষগুলো, আর জমিটা পড়ে আছে। শুকনো তুলসীর মঞ্চে, তুলসী গাছটা শুকিয়ে গেছে। সেখানে নিষ্প্রদীপ, যেখানে প্রদীপ নাই, নিষ্প্রদীপ অন্ধকার নামে, আগাছাই ভরেছে উঠোন। সূর্য পাটে বসেছে কখন? সূর্য কখন চলে গেছে? এই অস্ত যাওয়া শুধু আকাশ থেকে সূর্যর চলে যাওয়া নয়, এই গ্রাম্য জীবনের যেন অস্ত চলে যাচ্ছে। গ্রামগুলো শূন্য হয়ে যাচ্ছে, নিষ্প্রদীপ অন্ধকার নামছে সেখানে। মানুষের এই যে হতাশা, হাহাকার, এই কথাগুলো আমরা এই সব কবিদের, শক্তিশালী কবিদের কবিতাতে কিন্তু পেয়েছি।